ওয়েলকাম ব্যাক টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদের ট্রান্সফার আপডেটগুলো নিয়ে কথা বলতে এসেছি। যেখানে এবারে সামার ট্রান্সফারে রিয়াল মাদ্রিদ অলরেডি ঝড় তুলে নিয়েছে। যেইখানে আমরা দেখতে পেয়েছি অলরেডি চারজন ফুটবলারকে তারা সাইনিং করিয়ে নিয়েছে। আরও কিছু ফুটবলার আছে যাদের উপর রিয়াল মাদ্রিদের নজর রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব কোন কোন ফুটবলারগুলোকে রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছে, কাকে কত মিলিয়ন দিয়ে নিয়ে এসেছে এবং কোন ক্লাবের খাবারগুলো রিয়াল মাদ্রিদ কেড়ে নিয়েছে সেটা নিয়ে কথা বলার ট্রাই করব। এবং ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে যে নেগোসিয়েশনটা চলতেছে এটার বর্তমান পরিস্থিতি কি, সে সম্পূর্ণ টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কেন এবারে ট্রান্সফার সিজনে তারা এত বেশি প্লেয়ার সাইনিং করাতে চাইতেছে। দেখুন, লাস্ট দুইটা সিজনে আমরা ট্রফিলেস ছিলাম, যেখানে আমরা লাস্ট দুইটা সিজনে কোনো ট্রফি পাই নাই, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারি নাই, লা লিগাতে ভালো করতে পারি নাই, স্প্যানিশ সুপার কাপ হারাইছি, আমরা স্প্যানিশ কোপা দেল রেটাও কিন্তু হারাইছি। সব কিছু মিলিয়ে লাস্ট দুইটা বছরে আমাদের ট্রফিটা হচ্ছে শূন্য। সো ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু চিন্তা করতেছেন না আর বসে থাকলে হবে না, এবার আমাদের মেইন টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা, এই দুইটা ট্রফি আমাদের লাগবেই। সো এই দুইটা ট্রফির জন্য অলরেডি তিনি চারটা সাইনিং করিয়ে ফেলেছেন। যেখানে মিডফিল্ডে আমরা দেখতে পাইছি, ডিফেন্সে বিশেষ করে ফুলব্যাকে কিন্তু তিনি অনেকটা বেশি মনোযোগ দিয়েছেন। যেখানে আমি যদি ফুলব্যাকের কথা বলি তাহলে ড্যামপ্রিসকে ইন্টার মিলান থেকে নিয়ে এসেছে 22 মিলিয়নে। আর এই ফুটবলারটাকে বার্সেলোনাও কিন্তু টার্গেট করেছিল, বাট বার্সেলোনার মুখের খাবারটা রিয়াল মাদ্রিদ কেড়ে নিয়ে এসেছে। সো মাত্র 22 মিলিয়নে কিন্তু একজন অফেন্সিভ ফুলব্যাক আমরা পেয়ে গেছি, যিনি কিনা দারুণ একজন ফুলব্যাক। পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাইছি যে বার্নার্দো সিলভাকে ফ্রিতে নিয়ে এসেছে। সো বার্নার্দো সিলভার যে ব্যাপারটা সেটা হচ্ছে বার্সেলোনাও এই ফুটবলারটার দিকে ফোকাস করেছিল, ওর সঙ্গে কিন্তু অনেকটা নেগোসিয়েশন হয়ে গেছিলো, বাট কি থেকে কি করে ফেললো এই জায়গায় ফ্লোরেন্তিনো পেরেজ কি করে ফেললো। এবারের সিজনে বার্সেলোনা যে ফুটবলারগুলোকে টার্গেট করেছিল, রিয়াল মাদ্রিদ কিন্তু সেই ফুটবলারগুলোর দিকে কিন্তু ফোকাস দিয়েছে। সো এবং শুধু ফোকাস দিয়েছে না, তাদেরকে নিয়ে এসেছে, ফ্রি ট্রান্সফারে নিয়ে এসেছে। বার্সেলোনা আমরা কিন্তু আগে যে জিনিসটা দেখতাম যে তারা ফ্রি ট্রান্সফারে ফুটবলারগুলোকে বেশি দলে নিয়ে আসতো। যেমন আমরা যদি সার্জিও আগুয়েরোর কথা বলি, রবার্ট লেভানডস্কির কথা বলি, গুন্ডোগানের কথা বলি, সো আদার্স আরও অনেক ফুটবলার আছে, যেমন ইনিগো মার্টিনেজের কথা বলতে পারি। অনেকগুলো ফুটবলার আছে যাদেরকে ফ্রি ট্রান্সফারে নিয়ে এসেছিল, বাট এবার কিন্তু সেই সুযোগটা রিয়াল মাদ্রিদ বার্সেলোনারে দেয় নাই। ফ্রি ট্রান্সফার এবং বার্সেলোনা যে ফুটবলারগুলোর দিকে বেশি ফোকাস দিচ্ছিল, এদেরকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়ে এসেছে। সো বুঝতে পারতেছেন খাবারটা কিভাবে কেড়ে নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। শুধু এইখানে থেমে থাকেনি, বার্সেলোনা যখন কোনাটের দিকে ফোকাস করতেছিল, লিভারপুলের এই যে ফুটবলারটা রয়েছে সেন্টার ব্যাক, যাকে কিনা ফ্রিতে বার্সেলোনা নিয়ে আসতে চেয়েছিল, সেই ফুটবলারটাকেও কিন্তু রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত বার্সেলোনার মুখ থেকে কেড়ে নিয়ে এসেছে ফ্রি ট্রান্সফারে। সো বুঝতেই পারতেছেন এবারের মৌসুমে বার্সেলোনার যতগুলা টার্গেট ছিল, প্রায় অধিকাংশ টার্গেটগুলো রিয়াল মাদ্রিদ টার্গেট করে তাদের দলে কিন্তু নিয়ে এসেছে। আমরা কিন্তু এই জায়গায় বার্নার্দো সিলভাকে ফ্রিতে পেয়ে গেছি, আমরা কোনাটেকে, ইব্রাহিম কোনাটেকে ফ্রিতে পেয়ে গেছি। আর বাকি যে ফুটবলারগুলো রয়েছে ডামফ্রিজ এবং কুকুরেল্লা, এদের জন্য মাত্র 75 মিলিয়ন খরচ করেছে। যেখানে আপনি দেখতে পারবেন যে ডামফ্রিজের জন্য মাত্র 20 মিলিয়ন এবং কুকুরেল্লার জন্য মাত্র 50 মিলিয়ন। দেখুন, কুকুরেল্লার যখন সাইনিংটা হচ্ছে 50 মিলিয়নে বিশ্বকাপের আগে, সো আমি কিছুটা শকড হয়ে গেছি, ভাই কুকুরেল্লার জন্য কেন 50 মিলিয়নের দেওয়া হবে। তো পরবর্তীতে যখন ও স্পেনের হয় আউটস্ট্যান্ডিং, একের পর এক ম্যাজিক্যাল পারফরমেন্স দিয়েছিল, তখন তো চিন্তা করতেছিলাম যে ভাই না, রিয়াল মাদ্রিদ কাজই করছে। কারণ বিশ্বকাপের পরে যদি এই ফুটবলারটার দিকে যদি ফোকাস করতো, তাহলে এখনও পর্যন্ত কমে 70 মিলিয়ন ছাড়া কিন্তু রিয়াল মাদ্রিদ ওকে কিনতে পারতো না। 28 বছর বয়স, আরও 4-5 বছর সার্ভিস দিতে পারবে। সো এই ফুটবলারটাকে 50 মিলিয়ন দিয়ে কিনে নিয়ে এসেছে। সো দারুণ একটা সাইনিং আপনাকে বলতে হবে। এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের যে লেফট ব্যাক রয়েছে ফ্রাঙ্ক গার্সিয়া, ওরে কিন্তু সেল করে দিয়েছে। আলভারো ক্যারেরাসও কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রয়েছে। সো এই জায়গাটাতে ম্যান্ডিও কিন্তু রয়েছে, বাট ওদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না, যার কারণে ফ্লোরেন্তিনো পেরেজ এবং এই জায়গাটাতে হোসে মরিনহো কুকুরেল্লার দিকে ফোকাস করেছেন এবং দিন শেষে কুকুরেল্লাকে রিয়াল মাদ্রিদে নিয়ে এসেছেন। এইগুলা হচ্ছে সাইনিং। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এই জায়গায় দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদ মাত্র এখনো পর্যন্ত 75 মিলিয়ন খরচ করেছে, যেখানে বার্সেলোনা অলরেডি 100 মিলিয়নের উপরে খরচ করে ফেলেছে। সেই জায়গায় রিয়াল মাদ্রিদ মাত্র
খরচ করেছে হচ্ছে আপনার ৭৫ মিলিয়ন। এখনো পর্যন্ত বার্সেলোনা অ্যান্টোনিও গর্ডনের জন্য ৮০ মিলিয়ন খরচ করেছে এবং করিম আদিয়ামির জন্য সম্ভবত ২২ মিলিয়ন খরচ করেছে। সব কিছু মিলিয়ে ১০২-৩ মিলিয়নের মতো তাদের খরচ হয়েছে। বাট এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৭৫ মিলিয়ন খরচ করেছে। ৭৫ মিলিয়ন খরচ করে তারা চারজন ফুটবলার পেয়ে গেছে। বার্সেলোনা ২জন ফুটবলার নিয়ে এসেছে। এবার রিয়াল মাদ্রিদের টার্গেট হচ্ছে আরবি লাইপজিগের ১৯ বছর বয়সী ইয়ান দিয়েমেন্ডের দিকে। তো যিনি কিনা একজন রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার, এই পজিশনগুলোতে খেলতে পারেন। এখন ওর জন্য অলরেডি আমরা যে জিনিসটা শুনতে পাইছি যে ১০০ মিলিয়নের অফার করে দিচ্ছে। মাত্র ১৯ বছরের বয়সের ছোট্ট একটা পিচ্চি, ওর জন্য ১০০ মিলিয়ন দিতে রিয়াল মাদ্রিদ প্রস্তুত। তার মানে ওর ভিতরে পটেনশিয়ালিটি রয়েছে। দেখুন এই মুহূর্তে আপনি যদি ফুটবল বাজার ট্রান্সফার মার্কেটে যদি রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার এবং ভালো মানের সেন্টার ফরওয়ার্ড খোঁজেন, তাহলে কিন্তু হাতে গোনা অল্প কিছু ফুটবলার রয়েছে, যেমন মাইকেল ওলিসে আছে, ওই যে ইয়ান ডিয়ামেন্ডি রয়েছে, তারপর হচ্ছে এস্তেবাও উইলিয়ান রয়েছে, সাকা রয়েছে। আপনি যদি লেফট উইঙ্গের দিকে তাকান, ভিনিসিয়াস জুনিয়র, লুইস দিয়াস, খাবারেজখেলিয়া রয়েছে। এছাড়া কিন্তু ভালো মানের কোনো রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার নেই। সো ট্রান্সফার মার্কেটে কিন্তু এখন রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গারের খুবই সংকট। তার কারণে এই যে পিচ্চি হওয়া সত্ত্বেও এই ফুটবলারটার জন্য কিন্তু ১০০ মিলিয়নের যে অফারটা সেটাও কিন্তু আরবি লাইপজিগ আপনার রিজেক্ট করে দিয়েছে। সো তারা যে জিনিসটা চাইতেছে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ১৩০ মিলিয়ন। ভাই টাকা গাছের পাতা, হ্যাঁ এমনি ঝাড়া দিলাম আর ওই ঝরা পাতার মতো ঝরতে থাকবো। টাকা এতই সোজা না, রিয়াল মাদ্রিদের জন্য সোজাই, কারণ তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বিশ্বকাপের সময় যে তারা ১৫০ মিলিয়ন দিয়ে একজন ফুটবলারকে কিনবে। সো আগে থেকে যদি তুমি ঢোল ঢবলা বাজায় দাও, বাজায় দিয়া যদি বলো যে আমি এই করতে চাইতেছি, আমার কাছে এত টাকা আছে, আমি এত টাকা দিয়ে একজন ফুটবলারকে কিনতে চলেছি, তাহলে তো যেই ক্লাব থেকে তুমি হোক সেটা বড় ফুটবলার কিংবা ছোট ফুটবলার, তুমি যখন প্লেয়ারদের উপর ফোকাস দিবা, সো ওই মোমেন্টে তো তোমার কাছে তো দাম হাঁকাবই ভাই। আগে থেকেই তুমি ঢোল ঢপলা বাজায় দিছো, তার মানে ওরা জানে যে তোমার হাতে টাকা আছে। সো তুমি ওকে ১০০ মিলিয়ন না ১২০ মিলিয়ন, অন্তত পক্ষে ১২০ মিলিয়ন দিয়েও কিনবে, এমনটাও হইতে পারে। সো এই যে ফুটবলারটা ইয়ান দিয়ামেন্দি, ওর কিন্তু পটেনশিয়ালিটি খুবই ভালো। ওরও কিন্তু রিয়াল মাদ্রিদে আসার একটা স্বপ্ন কিন্তু আমি শুনেছিলাম। তবে এই জায়গাটাতে তাকে নেওয়ার একটা রিজন হইতে পারে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে যেই নেগোসিয়েশনটা, সেই নেগোসিয়েশনটা এখনও পর্যন্ত কিন্তু স্থির না, অস্থির অবস্থায় রয়েছে। যদি ভিনিসিয়াস জুনিয়র চলে যায় তাহলে কিন্তু এই জায়গাটাতে ওই দিয়ামেন্দিকে রিয়াল মাদ্রিদ নিয়ে আসতে পারে। আর যদি ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে যদি এখন যদি যেই নেগোসিয়েশনটা, এটা যদি আপনার যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে, ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদে থাকতে চায়, তাহলে কিন্তু ওই যে ডিয়ামেন্দি যে ফুটবলারটা রয়েছে ওর সাইনিংটা থেকে হয়তো বা রিয়াল মাদ্রিদ সরে আসতে পারে। এখন ভিনিসিয়াস জুনিয়র কি চাইতেছে? ভিনিসিয়াস জুনিয়র চাইতেছে ওরে ৩০ মিলিয়ন স্যালারি দিতে হবে, তো যেটা এক প্রকার অসম্ভব। আর কিলিয়ান এমবাপে কিন্তু রিয়াল মাদ্রিদের কাছ থেকে বেতন বোনাস সব কিছু মিলিয়ে ৩০ মিলিয়নের উপরে বেতন পায়। সো এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র চাইতেছে অন্ততপক্ষে কিলিয়ান এমবাপের কাছাকাছি একটা বেতন নিতে, বোনাস এবং বেতন সব কিছু মিলিয়ে ওই কিলিয়ান এমবাপের কাছাকাছি যেই একটা বেতন, সেই বেতনটা নিতে। বাট এটা তো পসিবল না, কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি যখন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এসেছিলেন তখন কিন্তু আপনার একটা টাকাও লাগে নাই। পিএসজিতে যখন এই ফুটবলারটা, পিএসজি থেকে যখন এই ফুটবলারটা ফ্রি এজেন্ট হিসেবে চলে আসলো, তখন তো এই ফুটবলারটার উপর রিয়াল মাদ্রিদের একটা টাকাও খরচ হয় নাই। সো টাকা যেহেতু খরচ হয় নাই, সো তাকে তো বেতনটা একটু বেশি দিবে, এটা তো স্বাভাবিক। আর এই জায়গাটাতে ভিনিসিয়াস জুনিয়রের যে ব্যাপারটা, তাকে তো কোনো একটা ক্লাব থেকে কিনে নিয়ে এসেছিল, ফ্লামিঙ্গো থেকে তাকে কিনে নিয়ে এসেছিল। সো তাকে তো আর ফ্রিতে নিয়ে আসে নাই। যদি ফ্রিতে নিয়ে আসতো তাহলে তিনি এমন ধরনের বেতন ডিজার্ভ করতেন, মানে চাইতেন যে না, আমার জন্য যে তোমাদের এত টাকা খরচ হয় নাই, তো তুমি আমাকে ৩০ মিলিয়ন, বছরে ৩০ মিলিয়ন বেতন দিতে তোমার সমস্যাটা কি? সো এটাও কিন্তু একটা যে বিষয় সেটা। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় না যে ভিনিসিয়াস জুনিয়রকে ৩০ মিলিয়ন দিবে, কারণ এর আগে কিন্তু আমরা দেখে ফেলছি যে ম্যাথস উজিল এমন ধরনের একটা ডিমান্ড করেছিল, তাকে দেয় নাই। সার্জিও রামোসও কিন্তু বলেছিল যে আমাকে এত টাকা বেতন দাও, রিয়াল মাদ্রিদ দেয় নাই, বলেছে তোমার জন্য পিএসজি খোলা আছে, পিএসজিতে চলে যাও ভাই, ওইখানে প্রচুর টাকা আছে, তুমি যাও। সো শেষ পর্যন্ত সে ওইখানে চলে গেল। তারপর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো যখন বেতন নিয়ে একটু ঝামেলা করলো, আমাকে এত টাকা বেতন দিতে হবে, ফেরেন্স বলেছে ভাই তোমার জন্য দরজা খোলা আছে, তুমি জুভেন্টাসে চলে যাও। সো শেষ পর্যন্ত জুভেন্টাসে চলে গেল। সো এই বেতন নিয়ে যতদিন পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র মনে করেন যে বোর্ডের সঙ্গে ঝামেলা করবে, এতদিন পর্যন্ত আপনি শিওর থাকেন যে ওকে দেওয়া হবে না, ওকে এত মিলিয়ন বেতন দেওয়া হবে না। হয়তো ২২ মিলিয়ন, ২৩ মিলিয়ন, ২৪ মিলিয়ন, সর্বোচ্চ ২৪-২৫ মিলিয়নের বেশি দেওয়া হবে না। আর এর চাইতে যদি ও বেশি ডিমান্ড করে তাহলে কিন্তু বলবে যে ভাই তুমি
তোমার ক্লাব দেখো, আমরা তোমাকে সেল করে দিতে চাইতেছি, এমন ধরনের অবশ্যই কথা আসবে। সো এমন ধরনের যদি বিষয় যদি সামনে চলেই আসে, তাহলে ওই যে ইয়ান ডিওমেন্ডি ওরে কিন্তু সাইন করাই ফেলতে পারে রিয়াল মাদ্রিদ। আর এই জায়গাটাতে আমরা কিন্তু আর্সেনালের একটা আপডেট শুনতে পাইতেছি, আর্সেনাল নাকি ভিনিসিয়াস জুনিয়রকে দলে নিতে চাইতেছে। ভাই এখন কথা হচ্ছে আর্সেনাল যে ওরে দলে নিবে, ওইখানে গেলে যে ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়নের কম বেতন চাইবে, এটা কি বলা যাবে? অবশ্যই না। অবশ্যই যে বেতনের জন্য তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইবেন, সেই বেতনটা যদি ওইখানে যদি তিনি না পায়, তাহলে কি ঘন্টাটা লাভ হইল? আর আর্সেনাল কি 30 মিলিয়ন দিবে? সো মনে হয় না। সো এই জায়গাটাতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরেকটা আপডেট হচ্ছে মাইকেল ওলিসের যে যে এই ডিলটা, ওইটা থেকে রিয়াল মাদ্রিদ সরে এসেছে, কারণ ওর জন্য নাকি 250 মিলিয়ন চাইতেছে বায়ার্ন মিউনিখ। ভাই 250 মিলিয়ন, এটা খামখেয়ালি কথা। কমপক্ষে ওরা নাকি 200 মিলিয়ন ছাড়া ওরে ছাড়বে না। আর 200 মিলিয়ন, ফেরেন্তিনো ফেরেস 200 মিলিয়ন খরচ করবে? পাগলে ধরছে, হ্যাঁ? হয়তো ওর জন্য 150 মিলিয়ন, হাইস্ট 150 মিলিয়ন খরচ করতে পারে, এর বেশি খরচ করবে না। তো এই জায়গাটাতে মাইকেল ওলিসে যদি রিয়াল মাদ্রিদে আসতো, তাহলে তো অবশ্যই আমরা পার্সোনালি খুশি হইতাম। বাট সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ যেই আপডেটগুলো, রিয়াল মাদ্রিদের যে ট্রান্সফার আপডেটগুলো পেলাম, সেটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করলাম। এবারের মৌসুমে কিন্তু রিয়াল মাদ্রিদ রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক সব জায়গাতে স্ট্রং, আবার সেন্টার ব্যাক এবং মিডফিল্ডেও কিন্তু স্ট্রং, কারণ আমরা কিন্তু অলরেডি এই জায়গাটাতে ইব্রাহিম কোনাটেকে থেকে নিয়ে এসেছি, বার্নার্দো সিলভাকে আমরা ফ্রিতে নিয়ে এসেছি। সো তারপরে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের একজন ক্লাসিক মিডফিল্ডার দরকার। আবার আরেকটা আপডেট দেখলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড নাকি চুয়েমেনিকে দলে চায়। সো রিয়াল মাদ্রিদ ওকে সেল করবে না, যত কিছু হোক ওকে সেল করবে না, বাট রিউমার আছে। তো আমার কাছে মনে হয় যে সাইড থেকে, সাইড বেঞ্চ থেকে ভালো করতে পারে এমন টাইপের একজন মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের দরকার। সেটা আপনার যদি হয় বড় ক্লাবের বড় কোনো ফুটবলার, তাহলে তো আরও ভালোই। সো এই জায়গায় যদি আমরা যদি বিতিনার কথা অনেক শুনেছিলাম, বাট বিতিনা কিন্তু বিতিনার দিকে ফোকাস করতেছে না এখন রিয়াল মাদ্রিদ। এনজো ফার্নান্দেসের কথা শুনেছিলাম, তার দিকেও ফোকাস করতেছে না। সো আদার্স অন্য কোনো ক্লাবের যদি বড় মাপের মিডফিল্ডার হয়, যিনি কিনা আপনার বেঞ্চ থেকে নেমে ভালো সার্ভিস দিতে পারবে, এমন টাইপের মিডফিল্ডার যদি রিয়াল মাদ্রিদ কিনতে পারতো, তাহলে মনে হয় যে ভালোই হতো। তারপরেও বার্নার্দো সিলভা খারাপ না, বার্নার্দো সিলভা আছে, তারপর হচ্ছে জোট বেলিংহাম, চুয়েমেনি, এটা তো হচ্ছে আমাদের যেই স্টার্টিং 11 সেটা। বাট আমাদের সাইড বেঞ্চ থেকে যে ফুটবলারগুলো নামবে ওরা কেমন হবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সো সব কিছু মিলিয়ে আমরা এবারে ট্রান্সফার মার্কেটে হয়তো বা আরও একটা দুইটা সাইনিং রিয়াল মাদ্রিদের দেখতে চলেছি। আর সেই সাইনিংগুলো থেকে রিয়াল মাদ্রিদ হয়তোবা ট্রফি লেসের যে খরাটা সেটা কাটাতে পারবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানান। আল্লাহ হাফেজ।